আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের মৌলিক সংখ্যার খেলা এবং 31 পৃষ্ঠার বাকি দুইটি অংশ তোমাদেরকে দেখিয়ে দেব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে। এখন দেখো, বলছে মৌলিক সংখ্যার খেলাটি ইম্পর্টেন্ট, কারণ আমার এখান থেকে কিছু মৌলিক সংখ্যা ভালোভাবে আইডিয়া রাখতে হবে। বলছে কমপক্ষে ৩টি মৌলিক সংখ্যা খুঁজে বের করো। ৩টি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। প্রথম শর্ত, ৩টি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। শর্ত হলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য একই হতে হবে, সাধারণ হতে হবে। এই শর্ত মেনে খালি ঘর পূরণ করতে হবে। যদি ৩টি শর্ত না পাওয়া যায়, যদি পাওয়া নাই যেতে পারে, তাহলে কারণ সব ব্যাখ্যা করতে হবে। কারণ কি তুমি ব্যাখ্যা করবা, কেন পাওয়া যায় না আমরা জানবো। তো এখানে দিচ্ছে পার্থক্য ২, পার্থক্য ৪, পার্থক্য ৯, পার্থক্য ১০, ১৪, ২০। আসো আমরা আগে মৌলিক সংখ্যাগুলো পাশাপাশি লিখি, যেহেতু আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সাধারণ হতে হবে, মানে একই হতে হবে। তাই আমরা আগে মৌলিক সংখ্যাগুলো লিখলে আশা করি তোমাদের মাঝখান থেকে যত প্রকার যে চিন্তা ভাবনা ক্লিয়ার হয়ে যাবে। আসো আমরা এখান থেকে মূলত শুরু করতেছি, যদি তোমরা না বোঝো অবশ্যই ক্লিয়ার করবে। আসো, প্রথম যে অঙ্কটা আছে, প্রথম মৌলিক সংখ্যা, এটা হচ্ছে আমি লিখে ফেলি, এটা হচ্ছে তোমার ২, এটা তোমরা জানো। ২ এর পরবর্তীতে মৌলিক সংখ্যা হচ্ছে তোমরা ৩, ৩ এর পর মৌলিক সংখ্যা হচ্ছে ৫, ৫ এর পর হচ্ছে ৭, ৭ এর পর হচ্ছে ১১, ১১ পর হচ্ছে তোমার ১৩, ১৩ পর হচ্ছে ১৭, ১৭ পর হচ্ছে ১৯। পাশাপাশি লিখবে কারণ পার্থক্য তো মিলাইতে হবে। হ্যাঁ, ১৯ এর পর হচ্ছে ২৩, ২৩ এর পর হচ্ছে তোমার ২৯, ২৯, ২৯ এর পর হচ্ছে তোমার ৩১, ৩১ এর পর হচ্ছে তোমার ৩৭, ৩৭ পর হচ্ছে তোমার ৪১, ৪১ এর পর হচ্ছে তোমার ৪৩, ৪৩ এর পর হচ্ছে ৪৭। আশা করি তোমরা এই যে পাশাপাশি কয়েকটা লিখলাম, আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাও যদি প্রবলেম হয় জানাবে। তাও আমি পরবর্তীতে আরো কয়েকটা লিখতেছি, যেটা পার্থক্য তোমরা বুঝতে পারবে। ৫০ থেকে লিখতেছি। হুম। তারপর আমার তারপরে মৌলিক সংখ্যার যে পার্থক্য, এটা হচ্ছে তোমার এই ৫৩ পার্থক্য, তারপরে হচ্ছে যে তোমার ৫৯। এইভাবে আমরা লিখবো। আমি আপাতত ৬০ পর্যন্ত লিখছি। আচ্ছা, এই ৬১ লিখলাম, ৬১, তারপর আমার পার্থক্য হচ্ছে ৬৭, তারপর পার্থক্য হচ্ছে ৭১, তারপর পার্থক্য হচ্ছে মানে মৌলিক সংখ্যা ৭৩, তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 79। আমি 79 পর্যন্ত লিখলাম তোমাদের সুবিধার্থে। আর তোমরা যদি তাও মনে হয় না আরেকটু বাড়াতে পারো, 83 আমরা লিখলাম। তারপর হচ্ছে তোমার এই 89। এগুলো হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তো আর ওটা হচ্ছে তোমার 97, আরেকটি মৌলিক সংখ্যা। ১ থেকে ১০০ সবটাই লিখতে পারলাম, ২৫ টা মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, এই দুটো পার্থক্য আগে তুমি নির্ণয় করে ফেলো। এই দুইটা পার্থক্য হচ্ছে 1, এই দুইটা পার্থক্য যদি নির্ণয় করি, পার্থক্য হচ্ছে তোমার 2, এই দুইটা পার্থক্য হচ্ছে 2। দেখো প্রথম শর্ত মিলল, বলছে পাশাপাশি ৩টি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে। যেমন এই হলো ৩, ৫, ৭, তাই তারা লিখেছে ৩, ৫, ৭ লিখছে, কারণ তার পার্থক্যটা ওকে মিলেছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো ৪ মিলে কিনা। এদের পার্থক্য কিন্তু ৪। আমি ২ টা সংখ্যা পেলাম, আরেকটা প্রয়োজন। বাট এটা কিন্তু তারপরে হলো না। পাশাপাশি থাকা উচিত। যেমন এই ৩ টা সংখ্যা, এই ৩ টা অঙ্ক পাশাপাশি রয়েছে। যেমন ৩, ৫, ৭, তার পার্থক্য ২, ২। বাট এটা পার্থক্য কিন্তু আমার এখানে কত হলো? এর পার্থক্য হচ্ছে ৪। পার্থক্য ৪, এই ২ টা পার্থক্য কিন্তু দেখো এই ২ টা ৩ টা হলো না। আবার এই ২ টা পার্থক্য হয়ে গেল ২, ৩ টা হলো না। আর আবার এই ২ টা পার্থক্য দেখো ৪, এই ২ টা পার্থক্য এখানে, এই পার্থক্য হচ্ছে ২, এই পার্থক্য হচ্ছে ৪। দেখো এইখানে ৪, আবার তার পার্থক্য হচ্ছে কত? এখানে ৬। ২৯ এ ২৩ গেলে ৬। তাহলে দেখো এই ৪ কিন্তু মাত্র একবারই পাচ্ছ। দেখো আবার ৬, ৬ ও কিন্তু মাত্র একবারে পাচ্ছ। যেহেতু আমার ৪ আছে। ৪ এমন কোনো সংখ্যা নেই যা তুমি এভাবে পাবে। তাহলে আমরা বলতে পারতেছি ৪ এর শুধু কতটি আছে? ৩ টি নেই, ২ টি আছে। যেমন আমি ৭ লিখতে পারি এখানে, ৭ এর পরে আমি 11 লিখতে পারি। ৭ আর 11 এর পার্থক্য হচ্ছে ৪। বাট তার পরবর্তী হচ্ছে ১৩। সুতরাং এই ১৩ আমার সংখ্যাটা এই ১৩ সংখ্যাটা আমি নিতে পারব না। কারণ হচ্ছে কি, তার পার্থক্য ২ হয়ে যায়। ৯, দেখো একটি পার্থক্য কিন্তু ৯ নেই। এই যে বলছে পার্থক্য ৯ নেই। ঠিক ব্যাখ্যা এটাই থাকবে। কারণ আমরা জানি ১ থেকে ১০০ পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার মাঝখানে ৯ এর পাশাপাশি কোনো পার্থক্য নেই। ১০ এর তো অবশ্যই নেই। যেহেতু ৯ নেই, ১০ এর নেই, ১৪ এরও নেই, এগুলো নেই। তারপর তোমার ২০, এগুলোরও নেই। দেখো আমার ১, ২, ৩, এখন তো ২০ এর কথাই না। হাইয়েস্ট প্রতি আমার ১ থেকে ১০০ প্রত্যেকটা সংখ্যাই আছে। তো তারপর তোমাদের এটা পার্থক্য কত হাইয়েস্ট আসতে পারে? কারণ আমরা জানি প্রতি ১ থেকে ১০০ পর্যন্ত প্রত্যেকটার আমাদের একটা কি সাধারণ পার্থক্য আছে। এবার আসো, আমি আরেকটি মৌলিক সংখ্যা এখন আমি লিখব।
যা তোমরা আগে থেকেই জানো। জাস্ট ১ থেকে ১০০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এবং কত টার্মের কতটি পার্থক্য আছে। এটা দেখালে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। এবার আসো, আমরা একটা সূত্র লিখি। সূত্র হচ্ছে লিখি এই ৪৪, এই ২২, ৩, এই ২২, তোমাদের সুবিধার্থে সূত্র লিখলাম। ৪৪, ২২, ৩, ২২, এই ৩, ২, ১। দেখো, এই যে এই ৪৪ মানে এই ১ থেকে এই ১০, এইটা কাউন্ট করা হচ্ছে ১ থেকে ১০ এর মাঝখানে ৪ টে মৌলিক সংখ্যা। ৪ টে মৌলিক সংখ্যা তোমরা তো একটু আগে লিখলামই। আবার এটা হচ্ছে পরবর্তী ৪ টা হচ্ছে তোমার কত? এই ১১ থেকে ২০ এর মাঝখানে আছে। তাহলে এখানে কিন্তু দেখো পার্থক্য কিন্তু এখানে যে ৯ বলছে, সুতরাং ৯ তো হবেই না। দেখো প্রতি ১০ অন্তর, অন্তর এটা হচ্ছে তোমার কত? এই ২১ থেকে ৩০। প্রতি ১০ অন্তর, অন্তর কিন্তু আমার মৌলিক সংখ্যা পাচ্ছে। এটাও ১০। এটা হচ্ছে তোমার কত? এই ৩০ থেকে ৪০। এটা কত হবে? এই ৪০ থেকে ৫০। ৩ টে মৌলিক সংখ্যা আছে। তারপর হচ্ছে তোমার কত? এই ৫০ থেকে ৬০ এখানে আছে ২ টি। তারপর এই ৬০ থেকে ৭০ আছে ২ টি। এবার কত? এই ৭০ থেকে ৮০ তে আছে ৩ টি। তারপর আমার এই ৮০ থেকে ৯০ তে আছে ২ টি এবং এটা কত বলতো? এই ৯০ থেকে ১০০ তে আছে কতটি? এই ১ টি। তাহলে এই সুবাদে দেখো পার্থক্য ৪, তাও কয়েকটা নিতে পারছি ৯। ৯ পার্থক্য কিন্তু এখানে নেই। আর এই পার্থক্য প্রতিটা ১০ দিছি। ১০ বরাবর ১ থাকতেছে। প্রতি ১০ অন্তত দেখো ন্যূনতম প্রতি ১০ অন্তত ৪ টি, ৪ টি, ২ টি, ৩ টি, ৪ টি, ২ টি, ২ টি, ৩ টি, ২ টি, ১ টি। প্রতি ১০ অন্তর, অন্তর কিন্তু এই পার্থক্যগুলো দেখতে পাচ্ছ কিনা? রয়েছে। সুতরাং ১০ এর উপরে আমি মৌলিক সংখ্যাগুলো একটাও হবে না। ১৪ তো হবেই না, ২০ ও হবে না। কারণ ১০ এর মাঝখানে একটি মৌলিক সংখ্যা আছে। কমপক্ষে একটি মৌলিক সংখ্যা হলেও আছে। এটা হচ্ছে একটি হচ্ছে তোমার কত? ৯০ থেকে ১০০ এর মাঝখানে। সুতরাং আমরা এই বিষয়টি স্পষ্ট ক্লিয়ার হতে পারি যে পাশাপাশি যে পার্থক্য ২ এরকম আছে ৩ টি সংখ্যা আছে। এটা হচ্ছে ৩, ৫, ৭ আরো কয়েকটি আছে। বাট পাশাপাশি পার্থক্য ৪ মাত্র ২ টি সংখ্যা। মানে এরকম ২ টি সংখ্যা পাওয়া যায়, ৩ টি পাওয়া যায় না। এরকম ৪, ৫, ৬ জায়গায় পাওয়া যায়। ৬ এও পার্থক্য আছে বাট ৯ পার্থক্য নেই, এগুলো নেই। আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অংশতে। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আমার আরো একটি অঙ্ক দিয়ে দেওয়া আছে হাত খরচ প্রাপ্তির খেলা। এখানে বলে দেওয়া আছে যে মনে করো এখানে তোমাকে ১ মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হলো। এই এই হাত খরচ দেওয়া হবে। হাত খরচ প্রাপ্তির জন্য ৩ টি নিয়ম দেওয়া হবে। এই ক, খ, গ ৩ টি পদ্ধতিতে তোমাকে টাকা দেওয়া হবে। তুমি যেকোনো একটি পদ্ধতি বাছাই করবে। প্রথম পদ্ধতি হচ্ছে প্রতিদিন ৳১০ করে দেবে। তাহলে আমরা জানি ১ মাস সমান, সমান কত দিন? ৩০ দিন। তাহলে সাধারণ বুঝাই যাচ্ছে তাহলে ৳৩০০। তাও আমরা অঙ্কটা সলভ করে দিচ্ছি। এখন বলছে ৩ টি বিকল্পের মধ্যে কোন প্রক্রিয়া তুমি বেছে নিবে তা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে হবে তোমাকে। বিষয়টা বুঝতে পারছো কিনা? যুক্তি সহকারে উপস্থাপন করতে হবে। তাই আমরা যুক্তি সহকারে উপস্থাপন করার জন্য আমরা ৩ টি টেবিল আমরা দেখব। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝবে। আশা করি যদি কেউ না বোঝো কমেন্টস করবে। শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, প্রতিদিন যদি তোমাকে ৳১০ করে দেওয়া হয় তাহলে তুমি কি হিসাবটা কেমন হবে? প্রথম দিন তোমাকে ৳১০ দেওয়া হলো, ৳১০ পালা। দ্বিতীয় দিন ৳১০, তৃতীয় দিন ৳১০, চতুর্থ দিন ৳১০, এভাবে ৩০ তম দিনও ৳১০। তাহলে তুমি একদিন কত পাবা বলো তো? এই একদিন তুমি পেতেছো তুমি এই ৳১০, সেটা বুঝে নিও। তাহলে তুমি ৩০ দিনে কততম পাবা? ৩০ তম দিনে ৳১০ করে। তাহলে ৩০ দিন কত পাবে? ৩০ দিনে পাবে কত বলো তো? তাহলে ৩০ দিনে পাবে ৩০ ইন্টু ১০, ঐকিক নিয়মের একটি সাধারণ অঙ্ক হচ্ছে কত টাকা? এই ৳৩০০। তাহলে তুমি ক পদ্ধতি যদি তুমি টাকা নাও, এটা তুমি পাবে কত? ৳৩০০। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসো তোমাদের সুবিধার্থে খ নাম্বার দেখো। খ নাম্বার বলা হয়েছে যে প্রথম মাসের প্রথম দিন তুমি ৳৩ নেবে। এই প্রথম দিন তুমি ৳৩, দ্বিতীয় দিন ৳৩.৫, চতুর্থ দিন মানে তৃতীয় দিন ৳৩-৪ নেবে। প্রথম দিন প্রথম দিন ৳৩ নিয়েছো দেখছো। দ্বিতীয় দিন নেবে কত? ৳৩.৫। তারপর দিন নেবে কত টাকা? এই ৳৪। আর চতুর্থ দিন নেবে ৳4.5, পঞ্চম দিন ৳৫। যদি পঞ্চম দিন হিসাব করি, ধরো এই পঞ্চম দিন যদি আমি তোমাকে কাউন্ট করি, এই পঞ্চম দিন তুমি নিবে কত টাকা? এই আরো ৫০ পয়সা বাড়লে হয় তোমার ৳৫। এইভাবে তোমার বাড়বে। তারপর ষষ্ঠ দিন যদি তুমি হিসাব করো, ষষ্ঠ দিন ৬তম দিন কত হবে? ৬তম দিন যদি টাকা নেই, ৬তম দিন হবে তোমার কত? এই ৳5.5। এইভাবে ৩০ তম দিন আর এইভাবে তোমার কত? ৩০ তম দিন কত? ১৮.৫০ তুমি পাবে। তবে তোমরা তাহলে মোট কত টাকা পাবে ১ মাসে? ওইখানে ১ মাসে পেলে ৳৩০ আর এখানে ১ মাসে কত টাকা পাবে? তোমরা এই ঠিক একটি অঙ্ক করছিলে। আশা করি তোমরা বুঝতে পারবে, ওইটা প্যাটার্ন এ ছিল।
এটা ছিল তুমি সমষ্টি সূত্র, প্রথম পদ যোগ ছিল শেষ পদ, প্রথম পদ যোগ শেষ পদ, এভাবে ছিল। ইন্টু আমার কত ছিল বলতো, পদ সংখ্যা বাই 2, তাহলে ইন্টু পদ সংখ্যা লিখবো, এই আমার পদ সংখ্যা ছিল। আশা করি তোমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তারপর এটাকে আমি যদি ক্লিয়ার করতে চাই তাহলে কি হবে, এখানে আবার লক্ষ্য করো। তাহলে প্রথম দিন পাইছিল সে কত, 3 টাকা, এই 3 টাকা, এবং সে 30 শেষ পদ মানে 30তম দিন পাইছে এই 18.5 টাকা, এই বাই হচ্ছে 2। আর আমার কত দিন ছিল এইভাবে 1 থেকে 30তম দিন, 30তম দিন কত টাকা হয়। এখন যদি আমি হিসাব করি, এই 18 থেকে 3, 18, 19, 20, 21, এই আমার 21.5 টাকা হয়। যোগ করলে আর এইটা এই 2 দিয়ে যদি কেটে ফেলি হয় 15 দুগুণে 30, তাহলে এই 15 টাকা, 15 টাকা। আমি যদি এটা গুণ করি এটা হয় 322.5 টাকা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আমি আবারও গুণটা তোমাদের দেখাচ্ছি। 21.5 কে আমরা যদি 15 দ্বারা গুণ করি আমার হচ্ছে 322.5 টাকা। তাহলে দেখো, প্রথম প্রক্রিয়ায় প্রতিদিন যদি তুমি 10 টাকা করে নিতে, তোমার করতে ছিল 300 টাকা পেতে, হতে তুমি পাবে কত টাকা, 322.5 টাকা। ঠিক একই প্রক্রিয়ায় বলছে গ নাম্বার একটি প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা দেখার জন্য বলছে। তুমি মাসের প্রথম দিন তুমি নিবা 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, বিষয়টা বুঝো, তৃতীয় দিন 4 টাকা। এভাবে প্রতিদিন আগের দিনের থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন তার বৃদ্ধি পাবে 2 টাকা, তৃতীয় দিন বৃদ্ধি পাবে 4 টাকা, চতুর্থ দিন হবে 8 টাকা। পঞ্চম দিন যদি আমি এভাবে নিতাম তাহলে পঞ্চম দিন হতো কত, 8 এর দ্বিগুণ, এই 16 টাকা। এভাবে আমি 30তম দিন নিলে হচ্ছে আমার কত, যে 53,68,70,912 টাকা। বিষয়টা কেমন কেমন হয়ে গেল না? মানে তোমার থেকে মনে কেমন চিন্তা লাগতে পারে, 30তম দিনে কি কোটি টাকা, তাও 53 কোটি টাকা। বিষয়টা হচ্ছে এমন যে প্রথম দিন যে টাকা পাইছো এটা হচ্ছে তোমার 2 টু দ্য পাওয়ার 0 ছিল। 2 টু দ্য পাওয়ার 0 মানে কত, 1, তাই তুমি এখানে 1 টাকাই পেয়েছিলে। দ্বিতীয় দিন পেয়েছিলে কত, 2 এর সূচক হিসাবে 2 টু দ্য পাওয়ার 1, 2 টু দ্য পাওয়ার 1 মানে হচ্ছে কত, 2 টাকা। তৃতীয় দিন মানে কত, এই 2 টু দ্য পাওয়ার 2, 2 টু দ্য পাওয়ার 4 মানে তুমি 4 টাকা, তুমি এটা জানো। তারপর চতুর্থ দিন আমার যেটা গেল, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয়, চতুর্থ দিন। চতুর্থ দিন হবে 2 টু দ্য পাওয়ার এখানে 3, 2 টু দ্য পাওয়ার 3 মানে কত টাকা বলো তো, 8 টাকা। কিভাবে 8 টাকা হয় আমি এখানে গুণ করে দেখাচ্ছি, তোমরা একটু ক্লিয়ারলি বুঝবে। তাহলে 2 টু দ্য পাওয়ার 3 মানে 2 3 বার গুণন থাকবে, 2 কতবার, 3 বার থাকবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে হয় 8 টাকা। এভাবে যদি পঞ্চম দিন হতো, পঞ্চম দিন হলে কত হয়, 2 টু দ্য পাওয়ার হতো 5, 2 টু দ্য পাওয়ার 5 মানে হচ্ছে কত বলতো, 16 দুগুণে 2 to the power 4, সরি, যদি পঞ্চম দিন 2 to the power 4 হতো, 2 to the power 4 মানে হচ্ছে 16 টাকা। কিভাবে, 2 তুমি 4 বার গুণ করো, 1 2, এই 2 4 বার হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 টাকা। ঠিক এইভাবে 30তম দিন দেখো, যখন প্রথম দিন ছিল তখন 2 এর উপরে শূন্য ছিল, যখন দ্বিতীয় দিন ছিল 1, তৃতীয় দিনের জন্য 2, চতুর্থ দিন 3, পঞ্চম দিনে 4, এভাবে যততম দিন তার থেকে 1 কম হয় 2 এর সূচক হিসাবে। তাহলে 30তম দিন মানে 2 টু দ্য পাওয়ার 29, 2 টু দ্য পাওয়ার 29 এর মানে হচ্ছে এই 53,68,70,912 টাকা। তাহলে তোমাকে যদি এই 3টা পদ্ধতিতে দেওয়া হয়, তুমি তো আর এগুলো যোগ করা বাদ দিয়ে দিলাম, 30তম দিন এটা দিয়ে তো তুমি কোটিপতি, তাহলে অবশ্যই তুমি 30তম দিনের এইটাই কাউন্ট করবে, গ প্রক্রিয়াটাই তুমি কাউন্ট করবে। সুতরাং বলতে পারো আমি কি বলতো, আমি গ প্রক্রিয়ায়, আমি গ কি পদ্ধতি, গ প্রক্রিয়ায় নেব, গ প্রক্রিয়ায় টাকা নেবা, হাত খরচ টাকা নেব, এটা হবে আমার অ্যান্সার। আশা করি আমাদের এই নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম এবং ধারার এই 31 পৃষ্ঠার এই যে 3টি মজাদার অঙ্কগুলো সলভ করেছি, আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো। তাও যদি কেউ কমেন্ট বুঝে না বুঝো, কমেন্টস করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।